স্মার্ট ক্লাসরুম চ্যানেলে সকল ভিউয়ার্সকে জানাই সুস্বাগত। আর কয়েকদিনের মধ্যে যে WBSLST পরীক্ষা হতে চলেছে সে বিষয়ের উপর ভিত্তি করে আজকে নিয়ে এসেছি বেঙ্গলি বিষয়ের উপর একটি মডেল কোশ্চেন পেপার। 60 নম্বরের একটি মক টেস্ট পেপার সেট নিয়ে এসেছি। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই প্র্যাকটিস সেট রয়েছে, যেখানে আপকামিং যে পরীক্ষাতে যে সমস্ত প্রশ্ন আসতে পারে সে বিষয় নিয়ে আলোচনা করেছি আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, তোমরা সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি। আজকের 9 নম্বর প্র্যাকটিস সেটে প্রথম প্রশ্ন কী আছে সেটা আমরা দেখে নিব। প্রথম প্রশ্ন রয়েছে, কোন রচনাটি কোনি উপন্যাসের রচয়িতা মতি নন্দীর নয়? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। ক আছে স্ট্রাইকার, খ স্টপার, গ সাদা খাম এবং ঘ আছে সাদা ঘোড়া। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন সাদা ঘোড়া। কোনি উপন্যাসের রচয়িতা মতি নন্দীর নয়, সেটি হলো সাদা ঘোড়া। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 2 নম্বর। পৃথিবীতে কি এমন অলৌকিক ঘটনা ঘটে? এই বাক্যটি প্রশ্ন পরিহার করলে কি হবে? এর জন্য তোমরা স্ক্রিনে 4টি অপশন দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে, এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে না। প্রশ্নটিকে যদি আমরা পরিহার করি তাহলে উত্তর দাঁড়াচ্ছে পৃথিবীতে এমন অলৌকিক ঘটনা ঘটে না, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপরে আছে 3 নম্বর কোশ্চেন, তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এখানে একটি বর্ণ ভুল রয়েছে, এখানে ছাপিয়ে দিব হবে 6 আকার পয়রস্যি অন্তস্থ একার। তাহলে বাক্যটি আছে তোমার গল্প আমি ছাপিয়ে দেব। এই বাক্যটি কোন শ্রেণীর বাচ্য? কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য নাকি কর্মকর্তৃবাচ্য? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের ক নম্বর অপশন কর্তৃবাচ্য। তোমার গল্প আমি ছাপিয়ে দিব, এটি কর্তৃবাচ্যের প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 4 নম্বর। আমার রাজ্যে তোমরা শান্ত হয়ে থাকো। উৎসগত দিক থেকে এই যে শান্ত, এই শান্ত কোন শ্রেণীর শব্দ? এর জন্য রয়েছে 4টি অপশন, তদ্ভব, তৎসম, অর্ধ তৎসম এবং দেশি শব্দ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন তৎসম শব্দ। তোমার রাজ্যে, আমার রাজ্যে তোমরা শান্ত থাকো, এখানে শান্ত পদটি হলো তৎসম শব্দ। এর পরবর্তী কোশ্চেন 5 নম্বর। শাইলোক চরিত্রটি স্রষ্টা কে? 4টি অপশন এখানে রয়েছে। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে শাইলোক চরিত্রটি স্রষ্টা শেক্সপিয়র, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 6 নম্বর। অমৃতর সন্তান, এই যে গ্রন্থটি, এই গ্রন্থটি কার রচনা? গোপীনাথ মহান্তি নাকি প্রেমচাঁদ, না বিজয় তেন্ডুলকর নাকি আয়াপ্পা পানিকর? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? অমৃতর সন্তান। হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ক নম্বর অপশন, অর্থাৎ গোপীনাথ মহান্তির লেখা অমৃতর সন্তান এই গ্রন্থটি। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 7 নম্বর। রমনবাবু অফিসের পর আর কার্জন পার্কে আসেন না। এই বাক্যটি কোন প্রকার খণ্ডবাক্যের অন্তর্গত? বিশেষ্য খণ্ড নাকি ক্রিয়া বিশেষণ নাকি ক্রিয়াখণ্ড নাকি ওপরের কোনটি নয়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? আর এই বাক্যে কার্জন পার্ক এই রেখাঙ্কিত পদটি কোন খণ্ডের অন্তর্গত এটা আমাদের মনে রাখতে হবে। রমনবাবু অফিসের পর আর কার্জন পার্কে আসেন না, রেখাঙ্কিত পদটি কোন খণ্ডের অন্তর্গত? সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন ক্রিয়া বিশেষণ খণ্ড। কার্জন পার্কটি হবে ক্রিয়া বিশেষণ খণ্ড। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 8 নম্বর। কোনটি অর্ধ ব্যঞ্জন নয়? এখানে 4টি বর্ণ তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, বসেন র, ল, ন,
এবং দন্তস্ব, এর মধ্যে কোনটি অর্ধব্যঞ্জন হবে না? অর্ধব্যঞ্জন নয়, সেটি হবে দন্তস্ব, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর দন্তস্ব। এছাড়া বসেন ল এবং দন্তন্য এই সবগুলি বর্ণ অর্ধব্যঞ্জনের অন্তর্গত। এর পরবর্তী কোশ্চেন 9 নম্বর। যাই, এই যে যাই ক্রিয়াপদটি মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি? রশ্মি। এই রশ্মিটা কি? মৌলিক স্বর, অর্ধস্বর, যৌগিক স্বর না দ্বিস্বর? যাই ক্রিয়াপদের মধ্যে যে রশ্মি বর্ণটি আছে সেটি আমাদের অর্ধস্বরের অন্তর্গত। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 10 নম্বর। ভাবতে ভাবতে হাই হাউ করে কেঁদে উঠলেন রামবাবু। বাক্য গঠনে এখানে কোন ত্রুটি লক্ষ্য করা যায়? আকাঙ্ক্ষা, আসক্তি, যোগ্যতা এবং উপরের কোনোটি নয়। এই অপশনটি দেওয়া নেই, উপরের কোনোটি নয়। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? ভাবতেই হাই হাউ করে কেঁদে উঠলেন রামবাবু। বাক্য গঠনে এখানে ত্রুটি দেখতে পাচ্ছি আসক্তির ক্ষেত্রে, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 11 নম্বর। 30 গজ দূরে সামনে নৌকাগুলোতে অন্তত 100খানেক লোক। এই 30 গজ এটি কোন শ্রেণীর বিশেষণ পদের অন্তর্গত হচ্ছে? রেখাঙ্কিত পদ রয়েছে এখানে 30 গজ। এই 30 গজ এটি কোন শ্রেণীর বিশেষণ পদ? সংখ্যাবাচক না পরিমাণবাচক না সংজ্ঞাবাচক না পূরণবাচক বিশেষণ পদ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 30 গজ দূরে। কতটা দূরে? এটা পরিমাণবাচক বিশেষণ পদের প্রকৃষ্ট উদাহরণ, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর আছে 12 নম্বর কোশ্চেন। বিষ্ণুদে ছাড়া 7 ভাই চম্পা নামে কাব্যগ্রন্থটি কে রচনা করেছেন? আর কে রচনা করেছেন? রবীন্দ্রনাথ ঠাকুর নাকি কাজী নজরুল ইসলাম না বুদ্ধদেব বসু না শক্তি চট্টোপাধ্যায়? বিষ্ণুদে ছাড়া 7 ভাই চম্পা আর কে লিখেছিলেন? আমরা জানি বিষ্ণুদেতে 7 ভাই চম্পা কাব্য রয়েছে। এছাড়া কাজী নজরুল ইসলামের আরেকটি কাব্যগ্রন্থ রয়েছে যেটি 7 ভাই চম্পার লেখা, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 13 নম্বর কোশ্চেন। বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যায় বঙ্কিমের কোন উপন্যাসের অংশবিশেষ প্রকাশিত হয়? এর মধ্যে রয়েছে 4টি অপশন: ইন্দিরা, চন্দ্রশেখর, বিষবৃক্ষ এবং যোগলামরীয়। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বঙ্গদর্শন পত্রিকার প্রথম সংখ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কোন উপন্যাসের অংশ প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের বিষবৃক্ষ উপন্যাস। বঙ্কিমচন্দ্রের শ্রেষ্ঠ উপন্যাস বিষবৃক্ষ, যেটি 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই বিষবৃক্ষ উপন্যাস। এবং আমরা জানি এই বিষবৃক্ষ উপন্যাসটি বঙ্গদর্শন পত্রিকায় প্রকাশিত হয়। তাহলে বঙ্গদর্শন পত্রিকায় এই বিষবৃক্ষ উপন্যাসটি প্রকাশিত হয়। 1873 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় এই পত্রিকাটি। এর পরবর্তী কোশ্চেন 14 নম্বর। 14 নম্বর প্রশ্ন রয়েছে, বিজয়গুপ্তের পদ্মাপুরাণ কে প্রকাশ করেন? এখানে এই অংশটুকু একটু ভুল রয়েছে, বানানটি বিজয়গুপ্ত হবে এখানে। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ এই যে গ্রন্থটি, এটি কে প্রকাশ করেন? রামচরণ শ্রীরত্ন নাকি প্যারীমোহন দাশগুপ্ত না দেবীপ্রসাদ সেন নাকি উপরের সবগুলি সঠিক? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর যেটি হয়ে যাচ্ছে খ নম্বর অপশন, প্যারীমোহন দাশগুপ্ত। বিজয়গুপ্তের পদ্মাপুরাণ এই বর্ষামঙ্গল কাব্যটি প্যারীমোহন দাশগুপ্ত প্রকাশ করেছিলেন প্রথম। কত সালে? 1303 বঙ্গাব্দে। আমরা জানি 1303 বঙ্গাব্দে বিজয়গুপ্তের পদ্মাপুরাণটি প্রথম প্রকাশিত হয়। প্যারীমোহন দাশগুপ্তের সম্পাদনায় এই বিজয়গুপ্তের পদ্মাপুরাণটি প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী কোশ্চেন 15 নম্বর। বালিগঞ্জ সুইমিং ক্লাব হিয়ামিত্রের টাইম কত ছিল? 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ। কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 35 মিনিট 18 সেকেন্ড। 35 মিনিট 18 সেকেন্ড, অর্থাৎ ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর।
16 নম্বর কোশ্চেন, নাহি কি গো এই সংসারে একটি ব্যতীত প্রাণ। কার কথা এখানে বলা হচ্ছে? অসহায় মানুষের জন্য, না আর্তের জন্য, না পতিত মানবের জন্য, না উপরে সবকটি ঠিক? নাহি কি গো এই সংসারে একটি ব্যতীত প্রাণ, এখানে কিসের কথা বলা হচ্ছে, কোন বিষয়ের কথা? এটা পতিত মানবের কথা বলা হচ্ছে, পতিত মানবের জন্য, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 17 নম্বর, লীলা মজুমদারের প্রথম গল্প লক্ষ্মী ছাড়া, এটি কবে মুদ্রিত হয়? লীলা মজুমদারের প্রথম গল্প লক্ষ্মী ছাড়া কবে মুদ্রিত হয়? 4টি অপশন স্ক্রিনে দেখা যাচ্ছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, 17 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, অর্থাৎ 2022 সালে। 2022 সালে লীলা মজুমদারের প্রথম গল্প লক্ষ্মীছাড়া মুদ্রিত হয়। আর এই লক্ষ্মীছাড়া গ্রন্থটি প্রকাশিত হয় 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। কোন পত্রিকায়? লক্ষ্মীছাড়া গ্রন্থটি প্রকাশিত হয় সন্দেশ পত্রিকায়। সন্দেশ পত্রিকায় 1922 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় লক্ষ্মীছাড়া গ্রন্থ, এই গল্পটি। আর লীলা মজুমদারের এই প্রথম গল্প লক্ষ্মীছাড়া মুদ্রিত হয় 2022 সালে। এর পরবর্তী প্রশ্ন আমরা দেখে নিব 18 নম্বর কোশ্চেন কী রয়েছে। এরপর আমরা দেখব 18 নম্বর কোশ্চেন কী রয়েছে। নিচের কোনটি সতীনাথ ভাদুড়ীর রাজনৈতিক উপন্যাস? আমরা 4টি উপন্যাস সতীনাথ ভাদুড়ীর রাজনৈতিক উপন্যাস দেখতে পাচ্ছি। একটি আছে সংকট, আরেকটি আছে ডোরাই চরিত মানুষ, জাগুরি ও দিগ্ভ্রান্ত, আরেকটি আছে জাগুরি এবং চিত্রগুপ্তের ফাইল। এই 4টি উপন্যাসের মধ্যে কোন উপন্যাসটি রাজনৈতিক উপন্যাস, সতীনাথ ভাদুড়ীর একমাত্র রাজনৈতিক উপন্যাস? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, জাগুরি এবং চিত্রগুপ্তের ফাইল। জাগুরি উপন্যাস এবং চিত্রগুপ্তের ফাইল এই দুটি উপন্যাসই হচ্ছে সতীনাথ ভাদুড়ীর রাজনৈতিক উপন্যাস। আমরা দেখে নিই এই জাগুরি উপন্যাসটি কবে প্রকাশিত হয়। জাগুরি উপন্যাসটি প্রকাশিত হয়, সতীনাথ ভাদুড়ীর এই জাগুরি উপন্যাস 1945 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এছাড়া চিত্রগুপ্তের ফাইল যেটি প্রকাশিত হয় 1949 খ্রিস্টাব্দে চিত্রগুপ্তের ফাইল প্রকাশিত হয়। এছাড়া আমরা যদি বলি সংকট, এই সংকট উপন্যাসটি প্রকাশিত হয় 1954। অচিন রাগিনী যেটি আছে 1949। ডোরাই চরিত মানুষ 1949 থেকে, এই যে ডোরাই চরিত মানুষ এই উপন্যাসটি প্রকাশিত হয় 1949 থেকে 1951 খ্রিস্টাব্দের মধ্যে সতীনাথ ভাদুড়ীর এই ডোরাই চরিত মানুষ উপন্যাসটি প্রকাশিত হয়। আর আমরা আরেকটি কথা জানতে পারি, সতীনাথ ভাদুড়ীর যদি অরাজনৈতিক উপন্যাস বলা হয় তাহলে অচিন রাগিনী, সংকট, দিগ্ভ্রান্ত এই কটি উল্লেখযোগ্য অরাজনৈতিক উপন্যাস আমরা বলতে পারি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে জাগুরি এবং চিত্রগুপ্তের ফাইল এই দুটি হলো রাজনৈতিক উপন্যাস। এর পরবর্তী 19 নম্বর প্রশ্ন, নিচের কোনটি দ্বি ব্যঞ্জনধ্বনির প্রকৃষ্ট উদাহরণ? 4টি অপশন স্ক্রিনে দেখা যাচ্ছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? দ্বি ব্যঞ্জনধ্বনি কোনটি? দ্বি ব্যঞ্জনধ্বনির মধ্যে পড়ছে ঘ। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর ঘ। ঘটা হচ্ছে দ্বি ব্যঞ্জনধ্বনি। কেন হলো? কারণ আমরা জানি এই ঘ এর মধ্যে রয়েছে দুটি বর্ণের সংযোগস্থল, দুটি বর্ণের মিলন, একটা হচ্ছে গ আর রস্যি। এর গ আর রস্যি যদি সংযোগ করি তাহলে তৈরি হচ্ছে ঘ। একই রকমভাবে যদি ক এর সঙ্গে আমরা রস্যি বর্ণ যোগ করি তাহলে আমরা পাচ্ছি খ। এটা কিন্তু এটাকে বলা হয় দ্বি ব্যঞ্জনধ্বনি। ঘটাও দ্বি ব্যঞ্জনধ্বনি, আরেকটি হচ্ছে খটাও হলো দ্বি ব্যঞ্জনধ্বনির উদাহরণ। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, ঘ হলো দ্বি ব্যঞ্জনধ্বনির উদাহরণ। 20 নম্বর প্রশ্ন, বর্গীয় আক্রমণের প্রভাব আছে মহাশ্বেতা দেবীর কোন রচনায়? আমরা মহাশ্বেতা দেবীর উল্লেখযোগ্য 4টি রচনা দেখতে পাচ্ছি, ঝান্সির রানী, আধার মানিক, নটি এবং মধুরে মধুর। কোনটিতে বর্গী আক্রমণের প্রভাব দেখতে পাই? বর্গী আক্রমণের প্রভাব আছে মহাশ্বেতা দেবীর এই উল্লেখযোগ্য উপন্যাস খ নম্বর অপশন, আধার মানিক। এই আধার মানিক উপন্যাসে বর্গী আক্রমণের প্রভাব আমরা দেখতে পাচ্ছি। এই আধার মানিক উপন্যাসটি প্রকাশিত হয় আমরা জানি 1966 খ্রিস্টাব্দে। 1966 খ্রিস্টাব্দে আধার মানিক উপন্যাসটি প্রকাশিত হয়। এছাড়া এক ঝলকে দেখিনি অন্যান্য উপন্যাসগুলি প্রকাশকাল। ঝাঁসির রানী যেটি প্রকাশিত হয় 1956 সালে, ঝাঁসির রানী প্রকাশিত হয়। এছাড়া নটি, এই নটি উপন্যাসটি প্রকাশিত হয় কবে? 1957 সালে নটি উপন্যাসটি প্রকাশিত হয়। মধুরে মধুর,
এই মধুরে মধুর যে মহাশ্বেতা দেবীর উপন্যাসটি রয়েছে সেটাও কিন্তু 1958 খ্রিস্টাব্দে প্রকাশিত হয় মধুরে মধুর। সুতরাং এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আধার মানিক, যেটি মহাশ্বেতা দেবীর বর্গী আক্রমণের প্রভাব এই আধার মানিক উপন্যাসে দেখতে পাবো। এরপর 21 নম্বর, নিচের কোন পত্রিকায় লীলা মজুমদারে ছোটদের জন্য গল্প উপন্যাস লিখেছেন? 4টি পত্রিকা আছে, কোন পত্রিকায় ছোটদের জন্য গল্প উপন্যাস লিখেছিলেন? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন খোকা খুকু। এই খোকা খুকু পত্রিকায় ছোটদের জন্য লীলা মজুমদার গল্প উপন্যাস লিখেছিলেন। এছাড়াও লীলা মজুমদারের অন্যান্য গল্প উপন্যাসের মধ্যে পাচ্ছি যেগুলিতে তিনি ছোটদের জন্য লিখেছেন, যেমন সন্দেশ, শিশু সাথী, মৌচাক, ভারতবর্ষ, শনিবারের চিঠি, বিচিত্রা, প্রবাসী, এই সমস্ত পত্রিকায় তিনি কিন্তু ছোটদের জন্য গল্প উপন্যাস কিছু কিছু লিখেছেন। তার মধ্যে এইটা হবে খোকা খুকু উপন্যাস, খোকা খুকু পত্রিকায়, যার মধ্যে ছোটদের জন্য গল্প উপন্যাস লিখেছেন। এরপর 22 নম্বর কোশ্চেন, নিচের কোনটি মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি আঞ্চলিক উপন্যাসের উদাহরণ? 4টি অপশন দেখতে পাচ্ছ, জননী, শহরতলী, চতুষ্কোণ, পদ্মা নদীর মাঝি। বাইশ নম্বর কোশ্চেনের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, অর্থাৎ পদ্মা নদীর মাঝি। পদ্মা নদীর মাঝি এটা হচ্ছে আঞ্চলিক উপন্যাস, যেটি প্রকাশিত হয়, দেওয়া আছে 1936 খ্রিস্টাব্দে। এছাড়া জননী প্রকাশিত হয় 1935, শহরতলী 1940, চতুষ্কোণ 1948, আর পদ্মা নদীর মাঝি 1936 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। এটি একটি মানিক বন্দ্যোপাধ্যায়ের আঞ্চলিক উপন্যাস। এরপর 23 নম্বর কোশ্চেন, কীর্তিহাটের কর্চা, যেটি প্রকাশিত হয় 1976 সালে, উপন্যাসটি কাল লেখা? কীর্তিহাটের কর্চা এই উপন্যাসটি কাল লেখা? এই উত্তর হবে এই 23 নম্বর কোশ্চেনের, যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। কীর্তিহাটের কর্চা এই উপন্যাসটি তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের লেখা। এর পরবর্তী কোশ্চেন 24 নম্বর, আকৃষ্ট এই শব্দটিতে নিচের কোন প্রত্যয় বসবে? 4টা প্রত্যয় দেওয়া আছে, ট প্রত্যয়, সর্তি প্রত্যয়, নক প্রত্যয় এবং ত অথবা কয়তয় প্রত্যয়। এর মধ্যে কোনটিতে আকৃষ্ট শব্দটি ব্যুৎপত্তি নির্ণয় করলে পাচ্ছি আমরা, কোন প্রত্যয় হবে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে ঘ নম্বর অপশন, ত প্রত্যয়। আকৃষ্ট শব্দটিকে যদি আমরা ব্যুৎপত্তি নির্ণয় করি তাহলে হবে আ উপ কৃষ, কৃষ ধাতু যোগ ত, এখানে হচ্ছে আকৃষ্ট, আকৃষ্ট যোগ ত সমান সমান আকৃষ্ট, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 25 নম্বর, কল্লোল পত্রিকাটি সম্পাদক কে ছিল? 4টি অপশন দেখতে পাচ্ছ স্ক্রিনে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে দীনেশ রঞ্জন দাস। এখানে অপশনগুলি আছে, ক আছে সজনীকান্ত দাস, খ বুদ্ধদেব বসু, ঘ ভবানীচরণ বন্দ্যোপাধ্যায় এবং এখানে হবে উম্ম, এখানে গ হবে এবং ঘ হবে, এটা হবে ঘ হচ্ছে দীনেশ রঞ্জন দাস। সুতরাং কল্লোল পত্রিকাটি সম্পাদক রয়েছে দীনেশ রঞ্জন দাস, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 26 নম্বর, আশাপূর্ণা দেবীর শ্রেষ্ঠ ত্রয়ী উপন্যাস, 3টি উপন্যাস দেওয়া আছে, প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুলকথা। এর প্রকাশকাল কোনটি হবে? তোমরা অপশনে 4টি অপশন প্রকাশকাল দেখতে পাচ্ছ, কোনটি প্রকাশকালে 3টি উপন্যাস লিখেছে? প্রথম প্রতিশ্রুতি, সুবর্ণলতা এবং বকুলকথা। এ প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে আশাপূর্ণা দেবীর ত্রয়ী উপন্যাসের মধ্যে পড়ছে প্রথম প্রতিশ্রুতি 1965, সুবর্ণলতা 1966 আর বকুলকথা 1973, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্ন রয়েছে সেটা আমরা দেখে নিব। 27 নম্বর কোশ্চেন, সৈয়দ মুস্তফা সিরাজ, এই সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস কী ছিল? সাজঘর, নীলঘরের নটি, নাকি পুষ্পবনের হত্যাকাণ্ড, নাকি ওপরের কোনোটি নয়? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস হচ্ছে নীলঘরের নটি, খ নম্বর হবে এই প্রশ্নের উত্তর। নীলঘরের নটি উপন্যাসটি হচ্ছে সৈয়দ মুস্তফা সিরাজের প্রথম উপন্যাস। এই নীলঘরের নটি উপন্যাসটি প্রকাশিত হয় 1966 খ্রিস্টাব্দে। নীলঘরের নটি উপন্যাসটি প্রকাশিত হয়েছিল। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে 28 নম্বর, মাইলোবাসের বয়স কত? মাইলোবাসের বয়স কত? 4টি বয়স দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর?
এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে 42 বছর। 42 বছরের মধ্যে বাল্যবাসের বয়স 42 বছরের মধ্যে আমরা গল্পে পাচ্ছি। এর পরবর্তী প্রশ্ন 29 নম্বর, হারিয়ে যাওয়া কালিকলম নিবন্ধে বক্তার বয়স কত ছিল? 4টি বয়স দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন 50 থেকে 60। 50 থেকে 60 বছর বক্তার বয়স ছিল 50 থেকে 60। এর পরবর্তী কোশ্চেন 30 নম্বর, এ কোন অলৌকিক ঘটনা? কোন ঘটনাটি ছিল অলৌকিক? অপশনগুলি কি আছে? বালক তপনের লেখা গল্প হাজার হাজার ছেলেরাতে ঘুরবে, এই একটা অলৌকিক, নাকি কলকাতা সেরা ধনী ছেলের সাথে দরিদ্র কন্যার বিবাহের প্রস্তাব, এই একটা অলৌকিক, নাকি রানিমার চেষ্টায় টোনার খাল খনন করে মধুমতি নদীর সঙ্গে গঙ্গার সংযোগ সাধন, বেলিয়াঘাটা ও ভবানীপুরে বাজার স্থাপন এবং দক্ষিণেশ্বরে কালী মন্দির নির্মাণ, এই সব কিছু অলৌকিক নাকি ওপরে সবগুলি? কোনটি হবে উপযুক্ত উত্তর এই প্রশ্নের? এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি খ নম্বর অপশন, কলকাতার সেরা ধনী ছেলের সাথে দরিদ্র কন্যার বিবাহের প্রস্তাব। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি গল্পে যে কলকাতার সেরা ধনী ছেলে ছিল প্রীতিরাম। প্রীতিরামের ছোট ছেলের নাম রাজচন্দ্র। সেই প্রীতিরামের ছোট ছেলে রাজচন্দ্রের সঙ্গে দরিদ্র কন্যা হরেকৃষ্ণ দাসের কন্যা রাসমণির বিয়ের প্রস্তাব। এই রাসমণির বিয়ের প্রস্তাবটি ছিল অনেকটা অলৌকিক ঘটনা। আর আমরা গল্পে দেখেছি রাজচন্দ্র এবং রাসমণির বিয়ে হয় 1804 সালে। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। এর পরবর্তী কোশ্চেন 31 নম্বর, নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত গ্রন্থ কি? 4টি গ্রন্থের মধ্যে কোনটি হবে প্রথম প্রকাশিত গ্রন্থ? সঠিক উত্তর যেটি হচ্ছে ঘ নম্বর অপশন, প্রথম প্রত্যয়। নবনীতা দেবসেনের প্রথম প্রকাশিত গ্রন্থ হবে প্রথম প্রত্যয়। এর পরবর্তী প্রশ্ন 32 নম্বর, আফ্রিকা কবিতায় ইংরেজি তর্জমাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? কোন পত্রিকায় করা হয় আফ্রিকা কবিতাটি? রবি ঠাকুরের আফ্রিকা কবিতা 4টি পত্রিকা দেওয়া আছে, ইন্ডিয়ান মিরর, বেঙ্গল গ্যাজেট, স্পেকটেটর, নাকি উপরের কোনোটি নয়? আফ্রিকা কবিতার ইংরাজি তর্জমাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, স্পেকটেটর। স্পেকটেটর পত্রিকায় প্রকাশিত হয়। আর এই তর্জমাটি করেছিলেন কে? আমরা জানি এই তর্জমাটি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আফ্রিকা কবিতার ইংরাজিটি তর্জমা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং স্পেকটেটর পত্রিকায় প্রকাশিত হয়। 33 নম্বর প্রশ্ন, আফ্রিকা কবিতার মোট কতগুলি ছত্র রয়েছে? 40টি, 50টি, 55টি না 45টি? সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাচ্ছে 50টি। 50টি ছত্র রয়েছে, 50টি। আফ্রিকা কবিতায় 50টি ছত্র আছে। এবং স্তবক কটি আছে? স্তবক রয়েছে 4টি। তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। এরপর 34 নম্বর, রবীন্দ্রনাথ ঠাকুর তার ফাল্গুনী নাটকটি কাকে উৎসর্গ করেছিলেন? 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? এই প্রশ্নের যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন, সেটি রয়েছে দীনেন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ ঠাকুর তার ফাল্গুনী নাটকটি উৎসর্গ করেছিলেন দীনেন্দ্রনাথ ঠাকুরকে। আর আমরা জানি রবি ঠাকুরের এই ফাল্গুনী নাটকটি প্রকাশিত হয় 1916 খ্রিস্টাব্দে এবং এটি রূপক সাংকেতিক ধর্মী নাটক হলো এই ফাল্গুনী নাটক। সুতরাং এই নাটকটি উৎসর্গ করা হয়েছিল দীনেন্দ্রনাথ ঠাকুরকে। এর পরবর্তী কোশ্চেন 35 নম্বর, সত্যি বলতে কি আমি ভাগ্য উন্নতির কথা বড় ভাবি না। এটুকু একটা বাক্য। এই বাক্যে আমিটা কে? রামবাবু, গল্পকথক, অবিনাশবাবু না মথুরামোহন বিশ্বাস? সত্যি বলতে কি আমি ভাগ্য উন্নতির কথা বড় ভাবি না। এখানে আমিটা হলেন গল্পকথক। খ নম্বর হবে এই প্রশ্নের উত্তর, গল্পকথক। তাহলে গল্পকথক, এই প্রশ্নটি কোথা থেকে নেওয়া হয়েছে? এই লাইনটি নেওয়া হয়েছে আমরা সবাই জানি আমাকে দেখুন গল্প থেকে। এবং তার বয়স কত ছিল? আমরা জানি 40 বছরের ওপরে ছিল বক্তার বয়স বা গল্পকথকের বয়স। তিনি এইরকম বক্তব্য করেছিলেন যে সত্যি বলতে কি আমি ভাগ্য উন্নতির কথা খুব একটা ভাবি না। এর পরবর্তী কোশ্চেন, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস কী আছে? ঘুনপোকা না হিরে আংটি, মনোজদের অদ্ভুত বাড়ি নাকি মানব জমিন?
সঠিক উত্তর এ প্রশ্নে হবে কিশোর উপন্যাস। শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের কিশোর উপন্যাস হবে গ নম্বর অপশন মনোজদের অদ্ভুত বাড়ি। মনোজদের অদ্ভুত বাড়ি এটি হলো কিশোর উপন্যাস, শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা। 37 নম্বর, ছড়ানো রয়েছে কাছে দূরে। এই যে উল্লেখযোগ্য পংক্তিটির শেষে যে জ্যোতিচিহ্ন ব্যবহার করা হচ্ছে, প্রশ্নবোধক না পূর্ণচ্ছেদ না বিস্ময়বোধক না কোনোটি নয়। কোন জ্যোতিচিহ্ন এই লাইনটির শেষে ব্যবহার করা হয়েছে কবিতায়? ছড়ানো রয়েছে কাছে দূরে। তোমরা নিজেরা উত্তর করার চেষ্টা করো, কমেন্ট বক্সে অবশ্যই এই প্রশ্নগুলির উত্তর তোমরা জানাবে এবং কত স্কোর হলো সেটাও জানাবে, আর কেমন লাগলো প্রশ্নগুলি সেটাও জানাবে। আমি আশা করছি এই প্রশ্নগুলি অবশ্যই এসএলএসটি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। এই ধরনের প্রশ্ন আসে সম্ভবত, তাই তোমরা ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ করছি। 37 নম্বর প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে গ নম্বর অপশন বিস্ময়বোধক চিহ্ন। ছড়ানো রয়েছে কাছে দূরে। কবিতাটি যদি আমরা পড়ি তাহলে দেখব এর পরবর্তী লাইন, এই লাইনের শেষে রয়েছে একটা বিস্ময়বোধক চিহ্ন। সুতরাং গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী 38 নম্বর কোশ্চেন, অশোকী একজন কবিতায় মোট চরণ সংখ্যা কত? অর্থাৎ মোট চরণ কতগুলি রয়েছে? 20টি, 11টি, 22টি না উপরের কোনোটি নয়। অশোকী একজন কবিতায় মোট চরণ সংখ্যা আমরা পাই কবিতায় 22টি চরণ, অর্থাৎ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। প্রথম স্তবকে চরণ আছে 3টি এবং শেষ স্তবকে চরণ আছে 1টি। এর পরবর্তী 39 নম্বর কোশ্চেন, বধুয়ার পাখি। বধুয়ার পাখি স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে। বধুয়ার পাখি কবিতাটির মূল উৎস কী? বধুয়ার পাখি কবিতাটির মূল উৎস কী? অনুগামিনী, কুমকুম, সহজসুন্দরী না যৌবন বাউল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে এই প্রশ্নের জন্য ঘ নম্বর অপশন যৌবন বাউল। বধুয়ার পাখি কবিতাটির মূল উৎস হবে যৌবন বাউল। 40 নম্বর কোশ্চেন, যে ইংরেজ গভর্নর বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার বলতেন, কে বলতেন? 4টি অপশন দেওয়া আছে স্ক্রিনে, লর্ড আমহার্স্ট, লর্ড লিটন, লর্ড কার্জন, ওয়ারেন হেস্টিংস। যে ইংরেজ গভর্নর, কোন ইংরেজ গভর্নর বাঙালি সাংবাদিকদের বাবু কুইল ডাইভার এ কথাটি বলতেন? সেটা হবে লর্ড কার্জন। গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন 41 নম্বর, সব্যসাচী মল্লিকের আনুমানিক বয়স কত ছিল? 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, 40 থেকে 42-এর বেশি, নাকি 30 থেকে 32-এর বেশি, নাকি 50 থেকে 55, নাকি 25 থেকে 30 বছর। সব্যসাচী মল্লিকের আনুমানিক বয়স কত? সঠিক উত্তর এই প্রশ্নে আমরা পাবো সব্যসাচী মল্লিকের বয়স আমরা গল্পে পেয়েছি 30 থেকে 32-এর বেশি নয়, অর্থাৎ খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 42 নম্বর কোশ্চেন, শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় কবে? 4টি অপশন দেওয়া আছে, কোনটি হবে এই প্রশ্নের উত্তর? বিয়াল্লিশ নম্বর কোশ্চেনের যেটি সঠিক উত্তর আমরা পাচ্ছি 1956 সাল। শঙ্খ ঘোষের প্রথম কাব্যগ্রন্থ প্রকাশিত হয় 1956 সালে। এরপর 43 নম্বর, মোক্তার শব্দটি যে জাতীয় শব্দ? ফার্সি শব্দ, আরবি শব্দ, পর্তুগিজ নাকি দেশি শব্দ? কোনটি হবে এই প্রশ্নের সঠিক উত্তর? মুক্তার শব্দটি হবে আরবি শব্দের উদাহরণ। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে। এর পরবর্তী 44 নম্বর কোশ্চেন, গোবর্ধন গল্পকথককে যে টাকা দিয়েছিলেন সেটি কী ছিল? 4টি অপশন স্ক্রিনে দেখা যাচ্ছে, 2খানা 100 টাকার নোট, 5খানা 100 টাকার নোট, 3খানা 100 টাকার নোট এবং ওপরের কোনোটি নয়। গোবর্ধন গল্পকথককে কত টাকা দিয়েছিল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে 5খানা 100 টাকার নোট, অর্থাৎ খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। 5খানার 100 টাকার নোট দিয়েছিল গোবর্ধন গল্পকথককে। 45 নম্বর কোশ্চেন, শকুন্তলা সম্পর্কে গ্যাটের অনুষঙ্গ বাংলায় ব্যবহার করেছিলেন কে? সত্যেন্দ্রনাথ দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, হরপ্রসাদ শাস্ত্রী নাকি অক্ষয় কুমার বড়াল? সঠিক উত্তর হয়ে যাচ্ছে হরপ্রসাদ শাস্ত্রী। শকুন্তলা সম্পর্কে গ্যাটের অনুষঙ্গ বাংলায় ব্যবহার করেছিলেন হরপ্রসাদ শাস্ত্রী মহাশয়। এর পরবর্তী কোশ্চেন 46 নম্বর, মহাকালের রথের ঘোড়া এই উল্লেখযোগ্য উপন্যাসটি কার লেখা? আছে তোমার সতীনাথ ভাদুরী, খ নম্বর সমরেশ বসু, অন্নদাশঙ্কর রায় না বিনয় ঘোষ?
মহাকালের রথের ঘোড়া এই উপন্যাসটি সমরেশ বসুর লেখা। সমরেশ বসুর লেখা মহাকালের রথের ঘোড়া এই উল্লেখযোগ্য উপন্যাসটি। তাহলে এই প্রশ্নের উত্তর হয়ে যাচ্ছে খ নম্বর অপশন। এর পরবর্তী কোশ্চেন 47 নম্বর। পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থ কী ছিল? 20 লাভ পোয়েম অ্যান্ড ডেসপেরেট সং, নাকি কমিউনিয়ম আইডিয়াল, নাকি বুক অফ টুইলাইট, নাকি ক্যান্টো জেনারেল? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? পাবলো নেরুদার প্রথম কাব্যগ্রন্থ গ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর, বুক অফ টুইলাইটস। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 48 নম্বর। বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেছিলেন কবে? চারটি অপশন দেওয়া আছে, বুদ্ধদেব বসু কবে জন্মগ্রহণ করেছিলেন? সঠিক উত্তর হবে 1908 খ্রিস্টাব্দে। বুদ্ধদেব বসু জন্মগ্রহণ করেছিলেন 1908 খ্রিস্টাব্দে। ক নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর 49 নম্বর কোশ্চেন। সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কি? নয়নপুরের মাটি, নাকি বিডি রোডের ধারে, না উত্তরবঙ্গ, না শ্রীমতী ক্যাফে? সমরেশ বসু রচিত প্রথম উপন্যাস কোনটি হবে? হ্যাঁ, এ প্রশ্নে যেটি সঠিক উত্তর হয়ে যাচ্ছে নয়নপুরের মাটি। নয়নপুরের মাটি হচ্ছে তার প্রথম উপন্যাস, রচিত প্রথম উপন্যাস নয়নপুরের মাটি। এছাড়া প্রকাশিত যদি বলে সমরেশ বসুর প্রকাশিত প্রথম উপন্যাস কী হবে, সেটি হবে উত্তরবঙ্গ। উত্তরবঙ্গ হচ্ছে প্রকাশিত প্রথম উপন্যাস। এছাড়া রচিত প্রথম উপন্যাস হবে নয়নপুরের মাটি। সুতরাং ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 50 নম্বর কোশ্চেন। সুয়েজ খাল যাদের মধ্যে মিলিত মিলন ঘটিয়েছে, ভারত মহাসাগর, লোহিত সাগর, নাকি লোহিত সাগর ভূমধ্যসাগর, না কাস্পিয়ান সাগর লোহিত সাগর, না আরব সাগর ভূমধ্যসাগর? সুয়েজ খাল যাদের মধ্যে মিলন ঘটিয়েছে, সঠিক উত্তর হবে খ নম্বর অপশন, লোহিত সাগর ও ভূমধ্যসাগরের মধ্যে। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 51 নম্বর কোশ্চেন। ঈশ্বরের পায়ে, বাক্যটি রয়েছে ঈশ্বরের পায়ের তলা, এটা তলা হবে, ঈশ্বরের পায়ের তলা মুথা, মুথা ঘাস। ঈশ্বরের পায়ের তলা মুথা ঘাস কিশোর। কিশোর শব্দটি বাংলা শব্দভাণ্ডারে যে জাতীয় শব্দ, এই যে কিশোর শব্দটি কোন জাতীয় শব্দ? তদ্ভব, না অর্ধ তৎসম, দেশি, নাকি তৎসম শব্দ? সঠিক উত্তর এই প্রশ্নের হয়ে যাবে তৎসম শব্দ, অর্থাৎ কিশোর শব্দটি তৎসম শব্দের প্রকৃষ্ট উদাহরণ। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এরপর 52 নম্বর। বন্দি যতগুলো ভাষায় মহাজনকে চিঠি লিখেছিলেন? 5টি, 6টি, 2টি, না 8টি ভাষা? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে বন্দি মোট 6টি ভাষায় মহাজনকে চিঠি লিখেছিল। খ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। 53 নম্বর কোশ্চেন। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট কে ছিল? চারটি অপশন তোমরা দেখতে পাচ্ছ। ভারতের প্রথম মহিলা অঙ্কে গ্র্যাজুয়েট কে ছিল? সঠিক উত্তর হয়ে যাবে ঘ নম্বর অপশন, স্নেহলতা মৈত্র প্রথম অঙ্কে গ্র্যাজুয়েট ছিল। 54 নম্বর কোশ্চেন। রবীন্দ্রনাথ ঠাকুরের রচিত প্রথম মুদ্রিত কাব্যনাট্য কোনটি? রুদ্রচন্দ্র, বাল্মীকি প্রতিভা, কালমৃগা, প্রকৃতির প্রতিশোধ? কোনটি হবে এই প্রশ্নের উত্তর? সঠিক উত্তর এই প্রশ্নে হয়ে যাবে রচিত প্রথম মুদ্রিত কাব্যনাট্য, সেটি হবে রুদ্রচন্দ্র। রুদ্রচন্দ্র হচ্ছে রচিত প্রথম কাব্যনাট্য, প্রথম মুদ্রিত কাব্যনাট্য রুদ্রচন্দ্র। রুদ্রচন্দ্র কাব্যনাট্যটি প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে। রবি ঠাকুরের এই রুদ্রচন্দ্র কাব্যনাট্যটি প্রকাশিত হয় 1881 খ্রিস্টাব্দে এবং সেটি মুদ্রিত কাব্যনাট্য হিসাবে পরিচিত। এরপর 55 নম্বর কোশ্চেন। ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় কবে? 1948, 1950, 1951 হবে এবং 1956। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? ল্যাংস্টন হিউজের আত্মজীবনীর দ্বিতীয় খণ্ড প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। আর ল্যাংস্টন হিউজের আত্মজীবনী যে ইংরেজি বইটি ছিল তার নাম কি ছিল? তার নাম ছিল আই ওন্ডার, আই ওন্ডার, আই ওন্ডার অ্যাজ আই ওন্ডার। এই ইংরাজি
গ্রন্থ ল্যাংস্টন হিউজের লেখা, যার একটা আত্মজীবনী, যেটি দ্বিতীয় খণ্ড, তার সেকেন্ড পার্টটি প্রকাশিত হয় 1956 খ্রিস্টাব্দে। এর পরবর্তী যে প্রশ্নটি রয়েছে সেটা আমরা দেখে নিব। 56 নম্বর কোশ্চেন কী রয়েছে? 56 নম্বর কোশ্চেনের রয়েছে একটু ভুল রয়েছে, প্রশ্নটি আমি বলে দিচ্ছি। পদ্ম নয়, এখানে মিস্টেক রয়েছে, এটি হবে পোটো, প টয়কারে টো, পোটো, পোটো দিদি। পোটো দিদির প্রকৃত নাম কি? 4টি অপশন স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনটি হবে প্রশ্নের উত্তর? আর এখানে আরেকটি অপশনের ক্ষেত্রে একটু ভুল রয়েছে, সেটা মৈত্রী দেবী, খ নম্বর আশাপূর্ণা দেবী, গ নম্বর তৃণলতা মৈত্র, এবং ঘ নম্বর রয়েছে স্নেহলতা রায়, নয় স্নেহলতা মৈত্র। তাহলে ক, খ, গ, ঘ এর মধ্যে 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কী হবে? পোটো দিদির প্রকৃত নাম। পোটো দিদির প্রকৃত নাম হবে স্নেহলতা মৈত্র, স্নেহলতা মৈত্র। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী যে কোশ্চেন সেটা আমরা দেখে নিব। 57 নম্বর কোশ্চেন কী আছে? আফ্রিকা ও আরবের মধ্যবর্তী স্থানে যে সমুদ্র আছে, কাস্পিয়ান সাগর, না লোহিত সাগর, প্রশান্ত মহাসাগর, না কোনোটি নয়? আফ্রিকা ও আরবের মধ্যবর্তী স্থানে রয়েছে লোহিত সাগর, অর্থাৎ খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী কোশ্চেন রয়েছে 58 নম্বর কোশ্চেন। সভাকবি হবার আশায় কবি রাজদরবারে এসেছিল। কতজন সভাকবি হওয়ার আশায় এসেছিল রাজদরবারে? 20 জন, 25 জন, 15 জন, না 30 জন? সভাকবি হওয়ার আশায় রাজদরবারে এসেছিল মোট 25 জন। 25 জন সদস্য রাজদরবারে এসেছিল। খ নম্বর হবে এ প্রশ্নের সঠিক উত্তর। এরপর চলে আসছি 59 নম্বর কোশ্চেন। টলস্টয়ের রচনা অবলম্বনে যিনি জ্ঞানবৃক্ষ, বানানটি একটু ভুল রয়েছে, বয়রিকার, যুক্তক্ষয় একার এবং বসেন্দ্র, জ্ঞানবৃক্ষের ফল। টলস্টয়ের রচনা অবলম্বনে যিনি জ্ঞানবৃক্ষের ফল নাটকটি রচনা করেন তিনি কে? অজিতেশ বন্দ্যোপাধ্যায়, নাকি অজিত গঙ্গোপাধ্যায়, নাকি রয়েছে অশোক মুখোপাধ্যায়? আর এই অপশনটি হবে না, এখানে অপশন হবে চন্দন সেন। তাহলে কয় আছে অজিতেশ বন্দ্যোপাধ্যায়, অজিত গঙ্গোপাধ্যায়, অশোক মুখোপাধ্যায়, চন্দন সেন। এই 4টি অপশনের মধ্যে কোনটি হবে সঠিক উত্তর, যিনি টলস্টয়ের রচনা অবলম্বনে জ্ঞানবৃক্ষের ফল নাটকটি রচনা করেছিলেন? হ্যাঁ, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাচ্ছে চন্দন সেন। ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। টলস্টয়ের রচনা অবলম্বনে চন্দন সেন প্রথম জ্ঞানবৃক্ষের ফল এই উল্লেখযোগ্য নাটকটি রচনা করেছিলেন, অর্থাৎ ঘ নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। এর পরবর্তী আজকের সেটের লাস্ট কোশ্চেন 60 নম্বর কোশ্চেন কী আছে সেটা আমরা দেখে নিব। প্রশ্নটি রয়েছে, রবীন্দ্রনাথ ঠাকুর যে নামে জার্নি অব দ্য ম্যাজাই কবিতার নামকরণ করেছিলেন? অপশন আছে নিরুদ্দেশ যাত্রা, সোনার তরী, তীর্থযাত্রী, শিশুতীর্থ। কোনটি হবে এই প্রশ্নের উত্তর? রবীন্দ্রনাথ যে নামে জার্নি অব দ্য ম্যাজাই এই যে কবিতাটির অনুবাদ করেছিলেন, কী নামে করেছিলেন? তোমরা এই প্রশ্নের উত্তরটি বলার চেষ্টা করো, আমি অবশ্যই উত্তরটি দিয়ে দিব। রবীন্দ্রনাথ ঠাকুর যে নামে জার্নি অব দ্য ম্যাজাই এই কবিতার অনুবাদ করে বাংলাতে কি লিখেছিলেন? সঠিক উত্তর হয়ে যাবে তীর্থযাত্রী। তীর্থযাত্রী ক নম্বর হবে এই প্রশ্নের সঠিক উত্তর। তাহলে রবীন্দ্রনাথ জার্নি অব দ্য ম্যাজাই এই যে ইংরাজি গ্রন্থ তা কি বাংলায় অনুবাদ করে তীর্থযাত্রী এই কবিতাটি রচনা করেছিলেন। আজকে শেষ করলাম 9 নম্বর প্র্যাকটিস সেটের মোট 60টি কোশ্চেন অ্যান্সার। তোমাদের কেমন লাগলো সেটি অবশ্যই জানাবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো তারা অবশ্যই চ্যানেলটির পাশে থাকতে সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমরা 60-এর মধ্যে কত স্কোর করতে পারলে সেটাও জানাবে। ধন্যবাদ।